1885 খ্রিস্টাব্দে কম্বোজের পূর্ব উপকূলে একটি অসাধারণ রহস্যময় ব্যাপার ঘটে। কম্বোজের পুরনো সরকারি দপ্তরে তার উল্লেখ আছে, কিন্তু কোনো বিস্তৃত বিবরণ নেই। 1880 খ্রিস্টাব্দ থেকে কম্বোজের পূর্ব উপকূলে ভয়ানক জলদস্যুদের উৎপাত আরম্ভ হয়। কম্বোজের জল পুলিশ, নৌসেনা প্রাণপণ চেষ্টা করেও তাদের দমন করতে পারে না। দমন করা তো দূরে থাক, তাদের সন্ধান পর্যন্ত পায় না। কোথা থেকে সিন্ধু শকুনের মতন এই জলদস্যুদের বেগবান স্বরূপগুলি এসে বড় বড় বাণিজ্য তরীর ধনসম্পদ যে লুটে নিয়ে যেত, কম্বোজের যুদ্ধতরীগুলো কিছুই বুঝে উঠতে পারত না। কম্বোজের সমস্ত কড়া পাহারা এড়িয়ে রাজকর্মচারীদের চোখে ধুলি দিয়ে এই জলদস্যুর দল এমন অনায়াসে তাদের কাজ হাসিল করে যেত যে শেষে তারা মানুষ নয়, এমনই একটা জনপ্রবাদ সমস্ত কম্বোজের অশিক্ষিত মাঝি মল্লাদের ভেতর রটে গেল। বাণিজ্য তরীর জন্য মাঝি মল্লা পাওয়া ক্রমে দুষ্কর হয়ে উঠল। তারা মানুষের বিরুদ্ধে লড়ে জান দিতে প্রস্তুত, কিন্তু দেবতার বিরুদ্ধে তারা কি করতে পারে, এই হলো তাদের বলি। পূর্ব উপকূলের ব্যবসা বাণিজ্য একরকম বন্ধ। উপরওয়ালাদের তাড়া খেয়ে পুলিশ ও নৌসেনা মরিয়া হয়ে জলদস্যু দমনে লেগে গেল, কিন্তু কিছুই হলো না। কম্বোজের পূর্ব উপকূলে জলদস্যুর প্রতাপ অক্ষুণ্ণ রইল। জলদস্যুরা যে মানুষ নয় এই জনরব, এইসব ব্যাপারে আরও বিস্তৃত হয়ে পড়ল। 50 বছর বাদে কম্বোজে এখনও সে প্রবাদ লোকের মুখে শোনা যায়। সুধীরদের বাড়ি সেদিন সকালে নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ এমন তাদের বাড়ি প্রায়ই হয়, কিন্তু সেদিন একটা বিশেষ উপলক্ষও ছিল। সুধীরের জ্যাঠামশাই বহুদূর সুমাত্রায় ডাক্তারি করতেন। বহুদিন বাদে সেখানকার কাজ ছেড়ে দিয়ে দেশে ফিরে এসেছেন, সেই উপলক্ষেই খাওয়ার আয়োজন। এ কয়দিন স্কুলে ও স্কুলের বাইরে সুধীরের মুখে তার জ্যাঠামশাইয়ের কথা ছাড়া আর কোনো কথা ছিল না। 70 বছরের বৃদ্ধের এমন কি অসাধারণত্ব থাকতে পারে যাতে 14 বছরের কিশোরের মন মুগ্ধ হয়ে যায়, এতদিন বুঝতে পারিনি। কিন্তু বঙ্কিমবাবুকে দেখা মাত্রই সে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। বৃদ্ধ সত্যি অসাধারণ। প্রথমত, বাঙালির ভিতর অমন চেহারাই দুর্লভ। 70 বছর বয়স যে তার হয়েছে এ কথা তিনি নিজে না বললে বিশ্বাস করাই কঠিন। দীর্ঘ বলিষ্ঠ দেহ, মুখে বয়সের চিহ্ন আছে বটে, কিন্তু বার্ধক্যের জীর্ণতার পরিচয় নেই। গাম্ভীর্য দূরে থাক, মুখে বালকের কৌতুকের হাসিটি লেগেই আছে। ছোট ছেলেমেয়েদের সঙ্গে অত্যন্ত সহজে মিশে যাওয়ার দেখলাম তার অসাধারণ ক্ষমতা। তার জীবনের বিবরণ যা শুনলাম তাও অদ্ভুত। অত্যন্ত ডানপিটে দুরন্ত ছিলেন ছেলেবেলায়, সেই জন্য তাকে নানা রকম শাস্তি ঘরে বাইরে সহ্য করতেও হয়েছে। স্কুল থেকে একবার কি কারণে বিতাড়িত হয়ে তিনি আর লজ্জায় বাড়ি ফেরেন না। বহুদিন পর্যন্ত তার খবর না পেয়ে সকলে তার জীবনের আশা পর্যন্ত ত্যাগ করেছিলেন। অবশেষে একদিন বিলেতের ডাকে তার বাবার নামে একটি চিঠি এসে হাজির। চিঠি খুলে তিনি তো অবাক। যে ছেলে স্কুলে কোনো রকম প্রমোশন পাবে কিনা বছরের শেষে সেই দুশ্চিন্তায় তাকে রাতের পর রাত অনিদ্রায় কাটাতে হতো, বিলেতে গিয়ে সে সেখানকার প্রবেশিকার বেড়া উতরে একেবারে মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হয়েছে। শুধু ভর্তি হয়নি, সেখানকার পড়াশুনোয় দস্তুর মতো কৃতিত্ব দেখিয়ে সে শিক্ষকদের বিশেষ প্রশংসাও লাভ করেছে। তারপর সেখানকার মেডিকেল কলেজ থেকে সসম্মানে পাশ হয়ে দেশে ফিরে আসে। কিন্তু ঘরে বসে থাকা তার ধাতে সইবে কেন? কিছুদিন বাদেই সুমাত্রার কাছে একটি বড় হাসপাতালের ভার পেয়ে তিনি আবার সাগর পাড়ি দেন। সেই বিদেশেই তার সমস্ত জীবন কেটেছে। এই বৃদ্ধ বয়সে সে কাজ থেকে অবসর গ্রহণ করে তিনি দেশে শেষ জীবন কাটাবার জন্য ফিরেছেন। এই বিবরণ শুনেই তখন বিস্মিত হয়েছিলাম। জানতাম না যে তার জীবনে এমন ঘটনা ঘটেছে যার কাছে এ সমস্ত ব্যাপার নিতান্ত তুচ্ছ সাধারণ। সকলে একসঙ্গে খেতে বসেছিলাম। সুধীরের জ্যাঠামশাই নানান রকম মজার গল্প করে খাওয়ার আসর জমিয়ে রেখেছিলেন। সুমাত্রার লোকেদের একরকম অদ্ভুত নিয়মের কথা বলছেন। এমন সময় হঠাৎ তার পাতার দিকে চেয়ে তার মুখ যেন বিবর্ণ হয়ে গেল। ব্যস্ত সমস্ত হয়ে বললেন, না 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 না, ও আমি খাই না।
ও কাকড়া তুলে নিয়ে যাও। আমরা তার মুখ দেখে চুপ করেছিলাম। সুধীর তার পাশে বসেছিল, অত লক্ষ্য করেনি। বলল, কেন জ্যাঠাবাবু, এই বুঝি আপনার দাঁতের জোর যে কাকড়ার দাঁড়া চিবোতে গিয়ে আপনি পিছিয়ে যাচ্ছেন? বঙ্কিমবাবু একটু হাসবার চেষ্টা করে বললেন, দাঁতের জোর ঠিক আছে রে, কিন্তু ও কাকড়া দেখলে আমার সমস্ত শরীর যেন কেমন করতে থাকে। তারপর উঠে পড়ে বললেন, আমার খাওয়া হয়ে গেছে বাপু, বুড়ো মানুষ আর বসে থাকতে পারলাম না, কিছু মনে করো না যেন তোমরা। খাওয়া তার তখনও হয়নি। আমরা সবাই সত্যই অবাক হয়ে গিয়েছিলাম। সুধীরের বাবা ছুটে এসে বললেন, ও কি দাদা, কিছু না খেয়ে উঠে পড়লেন যে? আরে হয়েছে হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, এখন কি আর আগের মতো খেতে পারি? বলে বঙ্কিমবাবু এত তাড়াতাড়ি চলে গেলেন যেন এ ঘরে তার দম বন্ধ হয়ে আসছে। কাকড়া পাতে দেওয়ার পর বঙ্কিমবাবুর যে কি হলো আমরা বুঝতে না পেরে থ হয়ে রইলাম। দুপুরবেলা বাইরের ঘরে বসে সুধীর বলল, কেন খেলেন না আপনাকে কিন্তু বলতে হবে জ্যাঠাবাবু। দুই একবার এড়াবার চেষ্টা করে বঙ্কিমবাবু অবশেষে একটু হেসে বললেন, কাকড়া দেখলেই আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতন হয়, তাই না উঠে আর পারলাম না। কেন জ্যাঠাবাবু? সুধীর অমনি ছাড়বার ছেলে নয়। খানিক চুপ করে বঙ্কিমবাবু বললেন, তবে শোনো, কিন্তু শেষকালে আমাকে পাগল ভাবিস নে যেন। এই ভয় পৃথিবীর কাউকে এ কথা আমি আজও জানাইনি। মানুষের স্বভাব ভারী মজার, এত বড় আশ্চর্য দুনিয়ায় বাস করেও অত্যন্ত সাধারণ ব্যাপার ছাড়া আর কিছুই বিশ্বাস করতে সে নারাজ। বঙ্কিমবাবু গড়গড়ার নলটি একধারে সরিয়ে রেখে আবার বললেন, তোরা বড় জোর মনে করবি বুড়োর ভীমরতি ধরেছে, তা বুড়ো হলে অমন হয়। এককালে এই গল্প বললে হয়তো আমার চাকরির মান সম্মান সব যেত। মানুষের অসাধারণের ওপর এমনই বিশ্বাস। এবার গল্প শুরু হলো। বঙ্কিমবাবু বলতে লাগলেন 50 বছর আগের কথা। সুমাত্রায় তখন বছর কয়েক চাকরি করছি। এমন সময় সেখানে ভয়ানক কাণ্ড শুরু হলো। সুমাত্রায় তখন বসন্তের টিকে দেবার বীজ পাওয়া দুষ্কর ছিল। শুনলাম সাইগনে একজন ফরাসি ডাক্তার নিজে পরীক্ষাগার করে টিকার বীজ তৈরি করেছেন। সেই টিকার বীজ ভালো হলে তাই কিনে আনবো বলে সাইগনে গেলাম। সাইগনে কদিন থেকে টিকার বীজ সংগ্রহ করে আবার সুমাত্রায় ফেরবার আয়োজন করবার সময় ভয়ানক বিপদে পড়লাম। কম্বোজের পূর্ব উপকূলে তখন ভয়ানক জলদস্যুদের উৎপাত। আসবার সময় সুমাত্রার মাঝি মল্লারা তেমন ভয় পায়নি, কারণ সুমাত্রায় এই জলদস্যুদের সম্বন্ধে বেশি গুজব পৌঁছায়নি। কিন্তু সাইগনে কয়েকদিন থেকে নানা কথা শুনে ইতিমধ্যে ভড়কে গিয়েছিল তারা। দেশের টানেও এই জলদস্যুদের ভেতর দিয়ে আসতে আর রাজি নয়। শুধু লুট রাজি নয়, অকারণে মানুষ মারতেও এই জলদস্যুদের নাকি আনন্দ। ফেরবার জাহাজ না পেয়ে কি করব ভাবছি, এমন সময় সেই ফরাসি ডাক্তার খবর দিলেন যে একটি ফরাসি কোম্পানি নতুন একটি স্টিমার আনিয়েছে। কাল সেই স্টিমার প্রথম জবদ্বীপ হয়ে সাইগনে আসবে, তাইতে আমি আবার সুমাত্রায় ফিরতে পারি। সত্যি কথা বলতে কি, হাতে যেন স্বর্গ পেলাম। শুধু মাঝি মল্লারদের দোষ দেব কেন, এই জলদস্যুদের সম্বন্ধে আমারই মনে যথেষ্ট ভয় ছিল। সাধারণ পালতোলা জাহাজে যাওয়া কত বিপজ্জনক তাও জানতাম, অকারণে প্রাণ হারাবার বাসনাও ছিল না। এই স্টিমারটিতে যেতে পেয়ে নিশ্চিন্ত হয়ে গেলাম। এই দেশে এই প্রথম স্টিমার। সে স্টিমার আক্রমণ করা দূরে থাক, স্টিমার দেখলে জলদস্যুরা বোধহয় ভয়েই খুন হবে। সঙ্গে বেশি কিছু জিনিসপত্র ছিল না, টিকার বীজই আসল জিনিস। অত্যন্ত সাবধানে তাই নিয়ে কয়েকদিন বাদে স্টিমারে উঠলাম। প্রচণ্ড মজবুত স্টিমার, জলদস্যুদের জন্যই তার দুই প্রান্তে দুটি কামান বসানো। তাছাড়া স্টিমার রক্ষা করবার জন্য 50 সৈন্যও নেওয়া হয়েছিল। স্টিমারে উঠে অত্যন্ত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল আসুক জলদস্যু। সকালে স্টিমার ছেড়ে সন্ধ্যায় যখন মাঝ সমুদ্রে পাড়ি দিচ্ছি, তখনও পর্যন্ত জলদস্যুদের কোনো চিহ্ন দেখা গেল না বলে একটু হতাশই যেন হলাম।
জলদস্যুদের মজাটা একবার টের পাইয়ে দেবার সুবিধা হলো না বলে। রাত তখন বেশি নয়, চারিদিকে অন্ধকার। হঠাৎ স্টিমারের প্যাডেলের গম্ভীর আওয়াজ ছাড়িয়ে স্টিমারের তীক্ষ্ণ হুইসেল শোনা গেল। পর মুহূর্তে স্টিমারের ইঞ্জিন থেমে গেল। ব্যাপার কি? যাত্রীরা সবাই সামনে ডেকে গিয়ে ভিড় করলাম। ক্যাপ্টেন শশব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, সৈন্যরা কামান বন্দুক বাগিয়ে ঠিক হয়ে আছে। সামনে বহুদূরে গুটি কত আলো দেখা যাচ্ছে। শুনলাম আলো আর কিছু নয়, জলদস্যুদের নৌবহরের। এবার অন্তত তারা আক্রমণ করতে আসেনি, আমরাই তাদের আক্রমণ করছি। স্টিমার থেকে একসঙ্গে কামান ও বহু বন্দুক গর্জন করে উঠল। জলদস্যুরা এতক্ষণে আমাদের দেখতে পায়নি বলে মনে হলো, কারণ দেখা মাত্র টপ টপ করে নৌকার আলো সব নিভিয়ে ফেলল। কিন্তু আমাদের ক্যাপ্টেনও ছাড়বার পাত্র নয়। বললেন, অন্ধকারের মধ্যে গুলি চালাও। তখন সার্চ লাইট বলে কিছু ছিল না, থাকলে আমাদের অমন সর্বনাশ বোধহয় হতো না। অন্ধকারেই গুলি চলতে লাগলো। জলদস্যুদের সুলুকগুলিতে মাঝে মাঝে কোথাও আলো জ্বলে ওঠে, আর আমাদের স্টিমারগুলো তাই দেখেই ধাওয়া করে আর গুলি চালায়। ক্যাপ্টেন বলছে শুনতে পেলাম, আজ আর রেহাই নেই, ভীমরুলের চাক ভেঙে তবেই ছাড়বো। স্টিমার ক্রমশ তাদের সুলুকগুলি বরাবর এগিয়ে পড়েছিল। অন্ধকারের স্পষ্টভাবে সুলুকগুলি দেখা যাচ্ছিল। এমন সময় হঠাৎ সবাই স্টিমারের ওপর উপুড় হয়ে পড়ে গেলাম। তার সঙ্গে ভয়ঙ্কর আওয়াজ। প্রকাণ্ড স্টিমারটা যেন মর্মান্তিকভাবে আহত হয়ে কেঁপে উঠল। স্টিমার চোরা পাহাড়ে ঠেকে গেছে। ক্যাপ্টেন পড়ে গিয়েছেন। উঠে পড়ে উন্মত্তের মতন তিনি ছুটে গিয়ে তাড়াতাড়ি ইঞ্জিন থামিয়ে দিলেন। কিন্তু তখন আর উপায় নেই। তলায় প্রকাণ্ড চির ধরে জাহাজে তখন রাশি রাশি জল ঢুকছে। জলদস্যুরা যে এই উদ্দেশ্যেই আমাদের প্রলোভন দেখিয়ে এ পথে টেনে এনেছে তা কে জানত। স্টিমার ঠেকে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ভয়ঙ্কর ব্যাপার শুরু হলো তার আর বর্ণনা হয় না। জলদস্যুদের কয়েকটি মাত্র সুলুক স্টিমারকে প্রলোভন দেখিয়ে ডুবো পাহাড়ে ঠেকাবার জন্য সামনে ছিল। তাদের বেশিরভাগ সুলুপই ছিল পেছনে। তারা ইতিমধ্যে কোথা থেকে এসে ছেঁকে ধরল। অন্ধকারে চারিদিকে শুধু ভীত যাত্রীদের আর্তনাদ। জলদস্যুরা নৃশংসভাবে তাদের হত্যা করতে শুরু করে দিল। এই জলদস্যুদের হাতে মরার চেয়ে জলে ডুবে মরা ভালো বলে জলে ঝাঁপ দিতে যাচ্ছি, এমন সময় পেছন থেকে মাথায় একটা প্রচণ্ড আঘাত খেয়ে অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো তখন দিন। দেখি হাত পা বেঁধে আমায় একটা সুলুপের ওপর দস্যুরা ফেলে রেখেছে। বুঝলাম স্টিমার ডুবেছে এবং আমায় এরা কৃতদাস করে নিয়ে চলেছে। অনেক কষ্টে হাত পা বাঁধা অবস্থায় উঠে বসলাম। সামনে দেখলাম সমুদ্রের মাঝে প্রকাণ্ড এক পাহাড়। এই পাহাড়টিকে চিনতাম। জাহাজ টাহাজ এই পাহাড়ের পাশ দিয়েই যাতায়াত করে, কিন্তু পাহাড়ের গায়ে আছড়ে পড়বার ভয়ে কেউ বড় কাছে ঘেঁষে না। এখন দেখে আশ্চর্য হলাম যে জলদস্যুদের নৌকোগুলো পাহাড়ের দিকেই এগিয়ে চলেছে। সমুদ্র থেকে পাহাড়টা খাড়া হয়ে উঠেছে জানি, তার কোথাও নৌকো দূরের কথা কোনো মানুষের দাঁড়াবার আশ্রয় নেই। তবে এই জলদস্যুরা চলেছে কোথায়? পাহাড় তাদের ঘাঁটি হলে অনেকদিন আগেই তারা ধরা পড়ে যেত। সমস্ত বাণিজ্য জাহাজ এই পাহাড়ের ধার দিয়েই তো যায়। পাহাড়ের কাছে পৌঁছে কিন্তু জলদস্যুদের আড্ডার রহস্য অনেকটা পরিষ্কার হয়ে গেল। পাহাড়ের চারধারে কোথাও দাঁড়াবার জায়গা না থাকলেও একধারে একটা নাতি বৃহৎ গুহাপথ রয়েছে। সমুদ্রের জল তার ভেতর দিয়ে চলে গেছে। আমাদের সুলুকটি ক্রমশ এগিয়ে এসে তার ভেতর ঢোকা মাত্র সব অন্ধকার হয়ে গেল।
গুহাপথটি বেশি চওড়া নয়। আমাদের সুলুক অতি কষ্টে তার ভেতর দিয়ে যাচ্ছে বুঝলাম, কিন্তু কোথায়? অন্ধকারে এমন প্রায় মিনিট 10 কাটলো এবং তারপরেই চারিদিক পরিষ্কার হয়ে গেল। দেখি সামনে প্রকাণ্ড এক জায়গা, তারই মাঝে একটা ছোট্ট হ্রদের মতো। সমুদ্রের জল সেই হ্রদে গিয়ে শেষ হয়েছে। সুলুকগুলি সেই হ্রদের এক ধারে ভিড়ল। সমুদ্রের পাহাড়ের মাঝখানে এমন স্থান ছিল কে জানত। এখানেই মানুষের অগোচরে জলদস্যুরা নির্ভয়ে তাদের লুঠের মাল সঞ্চয় করে বসবাস করে। আমায় ধরে সুলুক থেকে নামিয়ে দেওয়ার পর দেখলাম আমার মতো আরও অনেককে তারা বন্দি করে এনেছে তাদের দাসবৃত্তি করবার জন্য। এরপর আমাদের যে জীবন শুরু হলো তার দুঃখ আর বলে শেষ করা যায় না। মানুষ যে এমন পিশাচ হতে পারে এই জলদস্যুদের দেখবার আগে তা কখনো কল্পনা করিনি। সারাদিন তাদের জন্য অকারণে হাড় ভাঙা খেটে ভালো করে একটু খাবারও উপায় ছিল না। চোখের সামনে তারা উন্মত্ত হয়ে সেই খাবার ফেলে ছড়িয়ে নষ্ট করত, কিন্তু আমাদের আধপেটা খাওয়াটাও তাদের সহ্য হতো না। সারাদিনের পর একটিবার মাত্র দাসেদের অত্যন্ত কদর্য আহার মিলত। সেই কদর্য খাবারও সুখে খাবার উপায় নেই। জলদস্যুদের তো লুট করা ছাড়া আর অন্য কোনো কাজ নেই। একজনের হয়তো ইচ্ছে হলো যে কৃতদাসদের নিয়ে একটু মজা করা যাক। খেতে বসেছি, হঠাৎ হাসতে হাসতে এসে লাথি মেরে সব খাবার ফেলে দিল। ঠিক করেছো, ঠিক। আবার পারবো নাকি? কুড়োতে গেলে আবার লাথি, আর প্রতিবাদ করতে গেলে একটি তলোয়ারের খোঁচায় ভবলীলা সাঙ্গ। কৃতদাসদের একজোট হয়ে বিদ্রোহ করবারও উপায় নেই, কারণ প্রথমত আমরা অস্ত্রহীন, আর দ্বিতীয়ত আমাদের সকলের পায়েই বেরি। এই বেরি নিয়েই আমাদের চলতে ফিরতে হতো। দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছিল। যে সাহেবী পোশাকে এসেছিলাম সেই পোশাকের আর পরিবর্তন হয়নি। সেটি ছিঁড়ে খুঁড়ে প্রায় কুটি কুটি হয়ে গিয়েছিল। সেদিকে নজর আর ছিল না। একদিন সেই পোশাক থেকে একটা জিনিস খুঁজে পেয়ে ক্ষণিকের জন্য উল্লাসিত হয়ে উঠলাম। বসন্তের টিকার বীজ নিয়ে যেতে সাইগনে এসেছিলাম বলেছি। সে সমস্ত টিকার বীজের শিশি সমুদ্রের স্টিমারের সঙ্গেই ডুবেছিল, কিন্তু তার ভেতর একটি কবে দেখবার জন্য বার করে ভুলে ওয়েস্ট কোটের পকেটে রেখেছিলাম মনে নেই। ওপরের কোটটি একবার ছিঁড়ে যাওয়ায় একদিন খুলে ফেলে দিলাম। সেদিন ওয়েস্ট কোটের পকেটে হঠাৎ হাত দিয়ে সেই শিশিটি পেলাম। শিশিটা কিসের বুঝতে পেরে আমার মনে আনন্দের আর সীমা রইল না। এতদিনকার অমানসিক অত্যাচারের এবার শোধ নেব। মরুক এই পিশাচের দল। আমার কাছে যে টিকার বীজ ছিল তা শোধন করা নয়, সুমাত্রায় গিয়ে তা আমি শোধন করে ব্যবহার করব বলেই নিয়ে যাচ্ছিলাম। এই অশুদ্ধ বীজের এতটুকু একজন দস্যুর রক্তে মিশিয়ে দিলে যে মহামারী শুরু হবে তা থেকে কেউ বাঁচবে না। কিন্তু পর মুহূর্তেই বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। উন্মত্তের মতন কি ভাবছি এসব আমি? হাজার হলেও আমি তো ডাক্তার, মানুষকে বাঁচানোই তো আমার ব্রত। আর আমি কিনা মৃত্যুর বাহন হয়ে মানুষকে মারতে যাচ্ছি। হোক সে শত্রু আর হোক সে অত্যাচারী, চরম উৎপীড়ন সয়েও এ কাজ আমি করতে পারি না। তাছাড়া শুধু জলদস্যুরা নয়, নিরীহ উৎপীড়িত কৃতদাসেরাও যে এই মহামারীতে মারা যাবে। কিন্তু অদ্ভুত এক উপায়ে তারা বিধাতার শাস্তি শেষ পর্যন্ত পেল। আমার কাজ ছিল আর কয়েকজন দাসের সঙ্গে হ্রদের ধারে মাছ ধরা। আমরা ছোট একটি নৌকো নিয়ে সারাদিন হ্রদে ঘুরে ঘুরে জাল ফেলে মাছ ধরতাম। একদিন সকালে হঠাৎ প্রথম জাল তুলেই অবাক হয়ে গেলাম। আমার সমস্ত জাল লাল রঙে যেন চোবানো। একটু নজর করে দেখে মনে হলো জালময় যেন ছোট ছোট লাল কাঁকড় উঠেছে, এবং পরক্ষণেই দেখলাম সে কাঁকড় যেন নড়তে শুরু করেছে। কাঁকড় নয়, সে কাঁকড়ার ছানা। এদেশে কোনো কোনো নদীতে বৎসরে একসময় অমনি কাঁকড়ার ছানা হয়, নদী ভরে যায়।
আঁচলে করে তুললে তাতে অসংখ্য ছানা কিলবিল করে। তৎক্ষণাৎ জাল আবার ফেলে দেওয়া হলো। তাতে কি হবে, কাকড়ার ছানারা সমস্ত নৌকা ছেঁকে ধরেছে। তারা শুধু নৌকোয় উঠেই ক্ষান্ত হলো না, সুরসুর করে দলে দলে গায়ে ওঠে। তাদের ঝেড়ে ফেলাও যেন দায়। 5টাকে ঝাড়তে গেলে 50টা উঠে পড়ে। তাদের মারাতেও কষ্ট হয়, কিন্তু না মারিয়েও উপায় কি? বুঝতে পারলাম না কোথা থেকে এই সমুদ্রের পঙ্গপাল এলো। সমুদ্রের পঙ্গপাল কথাটি তাদের পক্ষে কীরকম যে খাটে, সেদিন তা বুঝতে পারলাম। কিছুক্ষণ বাদে নৌকোয় থাকাও অসম্ভব হলো। মাছ তো সেদিন সামান্যই মিলল। তাই নিয়েই পাড়ে উঠে দেখি পাড়েরও বহুদূর পর্যন্ত সেই কাকড়ার ছানা ছেয়ে গেছে। মাছ না পাওয়ার জন্য যথেষ্ট উৎপীড়ন অবশ্য সহ্য করতে হয়েছিল। পরদিন সকালে কিন্তু হ্রদের ধারে গিয়ে আবার অবাক হয়ে গেলাম। তীরের বহুদূর থেকে দেখা যায় সমস্ত হ্রদের জল রক্তের মতন রাঙা হয়ে গেছে। কাঁকড়াগুলো একদিনেই যেন অনেকটা বড় হয়ে উঠেছে। আমরা আগের দিন কাঁকড়ার জন্য মাছ ধরতে পারিনি বলে কৈফিয়ত দেওয়ায় একজন দস্যু আমাদের সঙ্গে আমাদের কথা সত্যি কিনা যাচাই করতে এসেছিল। আমাদেরই একজন সেই কাঁকড়ার সমুদ্র দেখিয়ে বলল, কেমন, আমরা মিথ্যা বলেছিলাম? ওই ওই কাঁকড়ার ভেতর কখনো মাছ পাওয়া যায় নাকি? তার মুখে ঘুষি মেরে দস্যু বলল, তাই ধরতে হবে। তাই ধরতে গেলাম, কিন্তু হ্রদে পৌঁছাতে পারলে তো তীরের ওপরেই কিলবিল করে কাঁকড়ার পাল গায়ের ওপর উঠতে থাকে। শুধু গায়েই ওঠে না, তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু কামড়াতেও শিখেছে। কত তাদের গা থেকে ঝেড়ে ফেলা যায়। খানিক দূরে গিয়েই বাধ্য হয়ে ফিরলাম। যে দস্যু তদারক করতে এসেছিল এবার সে কিছু কিন্তু বলল না। সত্যিকার বিপদ তার কয়েকদিন পর থেকে শুরু হলো। সকালবেলা হঠাৎ কিসের কামড় খেয়ে ধর্মর করে উঠে বসলাম। আমাদের শোবার কোনো জায়গা ছিল না। মাঠের ওপর যেখানে সেখানে গরু ঘোড়ার মতন আমরা শুয়ে থাকতাম। উঠে দেখি চিতি কাঁকড়ার আকারের একটি লাল কাঁকড়া সজোরে দাঁড়া দিয়ে পায়ের একটি আঙুল কামড়ে ধরেছে। আশেপাশে আরও বিস্তর কাঁকড়া ছুটে বেড়াচ্ছে। অনেক কষ্টে সে কাঁকড়াটাকে পা থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। এ কদিনে কাঁকড়ারা আকারে দ্বিগুণ হয়ে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে দেখে সত্যি অবাক হয়েছিলাম। চারিদিকেই কাঁকড়ার পাল। এমন অদ্ভুত ব্যাপারের কথা কখনো শুনিনি বা পড়িওনি। প্রকৃতির নিয়মে সব নিম্ন শ্রেণীর প্রাণীরই প্রথমে এরকম বংশবৃদ্ধি হয়, কিন্তু শেষ পর্যন্ত অধিকাংশই মারা যায়। না গেলে পৃথিবীতে মানুষের বাস করা অসম্ভব হতো। দস্যুদের দেখলাম নতুন একটা খেলা জুটেছে, কাঁকড়া মারা। তারা বড় বড় লাঠি নিয়ে কাঁকড়া মেরে বেড়াচ্ছিল। বিকেলের দিকে তাদের প্রাণে কিন্তু ভয় না হোক দুশ্চিন্তা দেখা দিল। এই কাঁকড়ার পাল না গেলে রাত্রে শোবার জায়গাও মিলবে না। হ্রদ থেকে পালে পালে এসে তারা যেখানে যা কিছু আছে সব অধিকার করে ফেলেছিল। দস্যুদের প্রচণ্ড ভাড়ার ঘরের চারিধারে 25 জন দাস শুধু কাঁকড়া মারবার জন্যই মোতায়েম রাখতে হয়েছিল। কিন্তু তারাও হয়রান হয়ে পড়েছিল। ক্রমাগত মেরে মেরে একদল ক্লান্ত হয়ে গেলে এক দল তাদের জায়গা নিচ্ছিল। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও কাঁকড়ার পালের ভাড়ারে ঢোকা বন্ধ করা গেল না। রাত্রে কোথায় শোয়া হবে সেটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। সমস্ত পাহাড়ে ঘেরা দ্বীপ কাঁকড়ায় ছেয়ে গেছে। সে দ্বীপে যা কিছু আহার্য ছিল তা প্রায় শেষ করে ফেলে ক্ষুধার জ্বালায় তারা উত্তপ্ত হয়ে উঠেছে বুঝতে পারলাম। আমরা যে তাদের ভক্ষ নয় এ কথা তাদের বোঝানো কঠিন হয়ে পড়েছিল। সে রাত্রে আর কৃতদাসে এবং প্রভুতে প্রভেদ রইল না। সবাই যে যার দেহ বাঁচিয়ে আশ্রয় খুঁজতে ব্যস্ত। অনেক কষ্টে একটুখানি পরিষ্কার জায়গা পেয়ে শুয়ে একটুখানি ঘুমোতে না ঘুমোতেই কাঁকড়ার কামড়ে অস্থির হয়ে জেগে উঠতে হয়। সে কাঁকড়ার শক্ত দ্বারা আবার না ভাঙলে ছাড়াবার উপায় নেই। সারা রাত এমনই পাগল হয়ে সকালবেলা যে ব্যাপার দেখলাম তাতে সমস্ত রক্ত জল হয়ে উঠল ভয়ে। একজন দস্যু অনেক রাত্রে অত্যন্ত মদ খেয়ে মাতাল হয়ে বুঝি অজ্ঞান হয়ে পড়েছিল। কাকড়ারা তার রক্তাক্ত কঙ্কালটি ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট রাখেনি।
সকাল হলেও বিপদ বাড়ল বই কমল না। আগে শোবার জায়গা পাওয়া দুষ্কর হয়েছিল, এদিন দাঁড়িয়ে থাকাই দুষ্কর হয়ে উঠল। সমস্ত দ্বীপ রাঙা হয়ে গেছে কাকড়ায়। তারা পাহাড়ে পর্যন্ত ক্ষুধার জ্বালায় গিয়ে উঠেছে। স্থির হয়ে কোথাও দাঁড়াবার উপায় নেই। অনবরত গা ঝেড়ে চলে না বেড়ালে তারা কামড় দেবেই, একটি নয়, একসাথে 50টি। সেদিন যে কিভাবে গেল ভালো করে স্মরণও হয় না। আহার নেই, নিদ্রা নেই, সারা দিন ছুটে বেড়াচ্ছি। কাকড়া মেরে মেরে হাত পা যেন অবশ হয়ে গেছে, আর হাতের লাঠি নাড়াতেও ইচ্ছা করে না। কোনো রকমে একটু নড়ে বেড়াবার শক্তিটুকুই আছে। সমস্ত দ্বীপে বড় কোনো গাছ নেই, থাকলেও এ কাকড়াদের হাত থেকে নিস্তার পেতাম না। সন্ধ্যার সময় পায়ের একটা আঙুল কাটা গেল। কাকড়াটাকে লাঠির বাড়ি মেরে গুড়িয়ে ছাড়লাম, কিন্তু তার দ্বারা ততক্ষণে জম্পেস হয়ে পায়ে বসেছিল। আগের রাত্রে মশাল জ্বালা হয়েছিল, এ রাত্রে সমস্ত অন্ধকার। কে মশাল জ্বালবে, কে কোথায় আছে তারই খোঁজ হলো না। কোনো উপায় না দেখে অবশেষে পাহাড়ের দিকে ছুটতে শুরু করলাম, সেখানে হয়তো কাকড়ার ভিড় একটু হালকা হবে ভেবে। কিন্তু সে আশা বৃথা। যত দূর যাই সেই এক কাকড়ার সমুদ্র। তবু যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ যুঝবই মনে করে এগিয়ে চললাম। এধারে পাহাড় ঢালু হয়ে উঠেছে, তার গাময় সেই লাল কাকড়ার চোখ। অনেক ওপরে উঠলে হয়তো নিষ্কৃতি পেতে পারি মনে করে ক্লান্ত পথ টেনে টেনে চলতে শুরু করলাম। পাহাড়ের গায়ে নানা জায়গায় ছোট ছোট গুহা। ওরই একটির মধ্যে শুয়ে নিশ্চিন্ত মনে মরতে পারলেও যেন সুখ পাই মনে হচ্ছিল। হঠাৎ একটা কথা মনে পড়ায় চমকে উঠলাম। এতক্ষণ এই কথাটা মনে পড়েনি, এমনই আমি নির্বোধ। পাহাড়ের গায়ে অজস্র শুকনো ঘাস রয়েছে। একটি ছোট গুহা বেচে তার ভেতর থেকে কাকড়া তাড়িয়ে যদি গুহামুখে এই শুকনো ঘাস জড়ো করে আগুন করতে পারি, তাহলে তো কাকড়া ঢুকতে পারে না। জানি সে ক্ষণিকের নিষ্কৃতি, বারবার সেই আগুন বজায় রাখবার মতন ঘাস জোগাড় করতে আমি পারবো না। শেষ পর্যন্ত কাকড়ারা ঢুকবেই, কিন্তু তবু কিছুক্ষণের জন্য তো নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবো, তারপর আসুক না মৃত্যু। সে আশায় যেন নতুন করে বল পেয়ে উন্মত্তের মতন শুকনো ঘাস সংগ্রহ করে ছোট একটি গুহা খুঁজে তার মুখে জড়ো করতে লাগলাম। এই ছোট গুহার ভেতরেও কাকড়া ঢুকেছে, কিন্তু চেষ্টা করলে তাদের মেরে গুহাটি নিরাপদ করা বোধহয় যেতে পারে। অবশ্য যদি বাইরে থেকে নতুন কাকড়া আর ঢুকতে না পারে। ঘাস সংগ্রহ করা প্রায় শেষ হয়েছে। অন্তত 4-5 ঘন্টা সেই ঘাসের আগুন বেশ জ্বলতে পারবে বুঝে গুহার ভেতর ঢুকতে যাব, এমন সময় মাথা ঘুরে গুহার মুখেই ঘাসের ওপর মুখ গুজে পড়ে গেলাম। তৎক্ষণাৎ কোমরের ওপর প্রচণ্ড একটা কামড় অনুভব করলাম। সঙ্গে সঙ্গে মরমর করে কি যেন ভেঙে গেল এবং তারও একটি অংশ দেহে ফুটল বুঝতে পারলাম। এক খামচা পেটের কাছে মাংস সমেত কাকড়াটাকে যখন ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিলাম, তখন মনে হলো ওয়েস্টকোটের পকেটে টিকার বীজের শিশি ছিল, সেটাই ভেঙেছে। সে নিয়ে মাথা ঘামাবার সময় তখন নেই। তাড়াতাড়ি গুহায় ঢুকে অনেক কষ্টে পাথর ঠুকে আগুন জেলে গুহার মধ্যে শুকনো ঘাস ধরালাম। ধীরে ধীরে গুহার মুখে আগুনের বেড়া তৈরি হয়ে গেল। বেড়া ডিঙিয়ে কাকড়ারা আর ঢুকতে পারবে না। এবার ভেতরে কাকড়া মারায় মন দিলাম। হাত আর চলে না, তবু প্রাণপণে আধ ঘন্টা চেষ্টার পর গুহার ভেতরটা নিরাপদ করা গেল। তখন আর দেহের সার ছিল না, কাঠের মতন পড়ে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। যখন উঠলাম গুহার দরজার আগুন নিভে গেলেও ভেতরে তাপ ছিল। দেখলাম বাইরে কাকড়া গিজগিজ করলেও ভেতরে তারা আর ঢুকতে পারছে না। গুহার ভেতরে যে শুকনো ঘাস অবশিষ্ট ছিল তাই দিয়ে আবার কষ্ট করে আগুন জ্বালালাম।
আগুন আর বড়জোর 2 ঘন্টা আমাকে বাঁচাতে পারে, তবু সেটুকুই যথেষ্ট। সমস্ত শরীরে ভয়ঙ্কর উত্তাপ ও বেদনা বোধ করছিলাম। বেদনা হওয়া আশ্চর্য নয়, সমস্ত দেহ অসাড় হয়নি এটাই আশ্চর্যের। কিন্তু কিন্তু গায়ে আমার এসব কি? ঘাসগুলো বেশ ভালো করে জ্বলে ওঠা মাত্রই নিজের গায়ের দিকে চেয়ে কেঁপে উঠলাম। আমার সর্বাঙ্গে বসন্তের গুটি বার হয়েছে। বুঝলাম যে বীজে একদিন দস্যুদের মারবার কল্পনা করেছিলাম, তাই ভাঙা শিশি দিয়ে আমার গায়ে ঢুকে এই মারণ রোগের সৃষ্টি করেছে। প্রথমটা ভয় হচ্ছিল, কিন্তু শেষে মনে হলো তাতে আর কি, মরতে তো হতোই। বেশিক্ষণ জ্ঞানও রইল না। জ্বরের ঘোরে খানিক বাদে বেহুশ হয়ে পড়লাম। কদিন যে কি অবস্থায় কেটেছিল জানি না। রোগের মধ্যে কি করেছি না করেছি তাও মনে নেই। সেবার যদি মরতাম কোনো কষ্ট পেতে হতো না। আমার জ্ঞান যে ছিল না। একদিন সকালে হঠাৎ চোখ খুলে মাথা পরিষ্কার হয়ে গেল। দেহ অত্যন্ত দুর্বল, নড়তে কষ্ট হয়, তবু কেমন যেন ভালো মনে হচ্ছিল। চেষ্টা করে উঠে বসলাম। তারপরই মনে পড়ল সব কথা। কোথায় সে কাকড়ার পাল? গুহামুখে চেয়ে অবাক হয়ে গেলাম। সেখানে মরা কাকড়ার খোলা স্তূপ আকার হয়ে আছে। গুহামুখে অতি কষ্টে দাঁড়িয়ে দেখলাম চারিদিকে স্তূপাকার মরা কাকড়ার খোলা। দুর্বল দেহেও প্রাণ রক্ষার জন্য সব করতে হলো। কেমন করে সে পাহাড় থেকে গড়িয়ে নেমেছিলাম, কেমন করে আহার না পেলেও পাহাড়ের খোদলে খোদলে জমা বৃষ্টি জল খেয়ে প্রাণ বাঁচিয়েছিলাম, সেসব বর্ণনার দরকার নেই। খাবার জিনিসের অভাবে ঘাসের দানা খেয়ে থাকতাম। তখন বুঝেছিলাম মানুষ সব কিছু পারে। দিন চারেক বাদে শরীরে একটু বল পেলাম। পাহাড় ছাড়িয়ে ক্রমশ দস্যুদের বাসস্থানের দিকে অগ্রসর হতে লাগলাম। সেখানে যে ভয়াবহ দৃশ্য দেখলাম তা জীবনেও ভুলতে পারবো না। চারিধারে শুধু মরা কাকড়ার খোলা, আর তারই মাঝে মাঝে মানুষের কঙ্কাল। কাকড়ারা কেন মরেছে জানি না, কিন্তু সমস্ত মানুষ যে নিঃশেষ করে মেরেছে এটা নিশ্চিত। যে জলদস্যুর ভয়ে একদিন ওই দিকের সাগরে যেতে মানুষের হৃদকম্প হতো, তারা যে এমন করে নিঃশেষ হয়ে যাবে তা কে জানতো। এখানেই আমার গল্প শেষ। সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে কেমন করে একটা ছোট নৌকোয় করে বাইরে এসেছিলাম, কেমন করে সেই পথে একটি বাণিজ্য তরী আমাকে তুলে নিয়েছিল, সেই সব কথা আর বলার প্রয়োজন নেই। এই অদ্ভুত কাহিনী অবশ্য কাউকে বলিনি। বললে তারা আমাকে পাগলা গারদে না দিলেও চাকরিতে নিশ্চয়ই রাখতো না। তারা ভাবতো এমন অদ্ভুত স্বপ্ন যে দিনে দুপুরে দেখতে পারে তার মাথা নিশ্চয়ই খারাপ, তাকে একটা হাসপাতালের কর্তা করে নিশ্চয়ই রাখা যায় না। তাদের বলেছিলাম যে স্টিমার ডোবার পর আমি কোনো রকমে ভাসতে ভাসতে সেই পাহাড়ের গায়ে ঠেকি, সেখানেই আমাকে একটি বাণিজ্য জাহাজ উদ্ধার করে। গল্প শেষ হয়ে গেলে সুধীর জিজ্ঞাসা করলো, আচ্ছা জ্যাঠাবাবু, কাকড়াগুলোকে কিসে মারলো? তা তো ঠিক জানি না, তবে আমার একটা অনুমান আছে। কি জ্যাঠাবাবু? শুনলে তোরা হয়তো হাসবি, তবু বলি। সেই টিকার বীজ থেকেই কাকড়াদেরও ভেতরে মহামারী হয়। আজকালকার কোনো কোনো বৈজ্ঞানিক প্রমাণ করেছেন যে মানুষের অধিকাংশ রোগ পশু পক্ষী এমনকি সমুদ্রের জীবজন্তুদেরও হয়।